স্বৈরাচারের মাথা পালালেও রয়ে গেছে দোসররা, থামেনি ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। নেতাকর্মীদেরকে জনসম্পৃক্ততায় দল শক্তিশালী করার তাগিদ। দ্রুততম সময়ে সম্ভাবনার নতুন বাংলাদেশ গড়ার আশা ডক্টর ইউনূসের। জুলাই অভ্যুত্থানের চেতনায় অটুট থাকার আহ্বান। সরকারের থেকে দল গঠন মানবে না জনগণ, আবারও বলেছেন মির্জা ফখরুল। অনৈক্য বাড়লে ফিরবে স্বৈরাচার, সতর্কতা বিশিষ্টজনদের। যৌথ অভিযানে কুমিল্লায় যুবদলের তৌহিদের মৃত্যুতে সেনা কমান্ডার প্রত্যাহার, স্বজনদের আহাজারি। অন্তর্বর্তী সরকারের আমলেও বিচার বহির্ভূত হত্যায় ক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই, দাবি দাওয়ার উসিলায় ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যে কোনো মূল্যে জনগণের পাশে থাকার এবং জনগণকে পাশে রাখতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বলেন, ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে নিয়ে দেশকে আবার পুনর্গঠন করবে বিএনপি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। শনিবার সোহাগপুর আব্বাস উদ্দিন খান কলেজ মাঠে হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্মেলনে দেয়া বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, তাই তাদের দায়িত্বও বেশি। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে দলের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আমরা আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের স্বার্থ চিন্তা করার জন্য যদি আমরা শুধু তর্কে লিপ্ত থাকি আজ, তাহলে দেশ ধ্বংসের কিনারায় পৌঁছে গিয়েছে। সেই কিনারা থেকে দেশ পড়ে যাবে, সেই দেশকে আর উঠানো সম্ভব হবে না। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার, হবে সবচেয়ে বড় লাভবান। তিনি বলেন, ভোটের রায়ের মাধ্যমে যে কাজটি হয় সেটিতে জবাবদিহিতা থাকে। গত 15 বছর ভোট ছিল না, জবাবদিহিতা ছিল না বলেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে পরাজিত শক্তি। সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি, সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল কি করতে চায় দেশের জন্য, সেই কথাগুলো বলা আছে। হ্যাঁ, বিভিন্ন মতামত থাকতেই পারে, বিভিন্ন বিষয়ে, সেটি রাজনীতির বিষয় হোক, আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক, আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয়ই হোক, যে বিষয় হোক না কেন, কোন সরকারের মেয়াদ কত হবে, সংসদের মেয়াদ কত হবে, কত একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে। কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। এবং রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে এই দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উছিলায়, বিভিন্নভাবে, বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। মানুষের যাতে সমর্থন এবং আস্থা বাড়ে সেভাবে চলতে হবে, তাহলে দল শক্তিশালী হবে বলে আবারও মনে করিয়ে দেন তারেক রহমান। জনগণকে সাথে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পর্ব যেরকম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে। দুঃস্বপ্নের বাংলাদেশকে এখন নতুন বাংলাদেশে রূপান্তরের চেষ্টা চলছে। অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক থেকে বিধ্বস্ত বাংলাদেশকে দ্রুততম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ডক্টর মোহাম্মদ ইউনূস অমর ২১ বইমেলার এবার ভিন্ন মাত্রা পেয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশের বিনির্মাণ স্লোগানকে ধারণ করে এবারের আয়োজন। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একুশে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ১৯৫২ সালে ভাষার জন্য শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিকভাবে ঐক্যবদ্ধ করেছে বলে জানান তিনি। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। জুলাই অভ্যুত্থানের পর রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে পরিণত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অসম্ভবকে সম্ভব করে দিয়েছে দেশের ছাত্র জনতা। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ। সিকান্দার রেমান, বাংলা ফিকশন, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না তার দল। তিনি আবারও বলেছেন, সরকারের থেকে দল গঠন মানবে না জনগণ। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরনের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শনিবার বিকেলে উপহার সামগ্রী বিতরণ করে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অংশ নেন মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আগামীতে জাতীয় নির্বাচন, ছাত্রদের ব্যানারে নতুন দল গঠন ও কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার ঘটনা সহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এ সময় নতুন দল গঠন নিয়েও বক্তব্য দেন মির্জা ফখরুল। প্রফেসর ইউনূসের সরকারকে সেই জন্য অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না, অবিলম্বে তা বন্ধের দাবি জানান। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এদিকে শনিবার দুপুরে রাজধানীর পল্টনে একই ইস্যুতে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরনের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে
তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশিষ্টজন ও রাজনীতিবিদরা। শনিবার দৈনিক যুগান্তর পত্রিকাটির রজত জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তারা। এ সময় জাতীয় বিভিন্ন কার্যক্রমে যুগান্তরের অবদানের কথা উল্লেখ করেন তারা। প্রতিষ্ঠানটির সাথে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানান অতিথিরা। বক্তব্যে বিশিষ্টজনরা বলেন, গণমাধ্যম সঠিক ভূমিকা পালনে ব্যর্থ হলে রাজনীতি ও সমাজ জীবনে নানা সংকট তৈরি হয়। যুগান্তর পরিবর্তিত নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন বিশিষ্টজনরা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানা চাপের মধ্য থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে গণমাধ্যম দায়িত্ব পালনের চেষ্টা করেছে, এখন তেমন কোনো চাপ নেই উল্লেখ করে তিনি প্রত্যাশা করেন আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠায় যুগান্তর ভূমিকা রাখবে। বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। বাংলাদেশের মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য। বাংলাদেশের মানুষ 24-এ প্রাণ দিয়েছে এই স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য এবং তার কথা বলার অধিকারের জন্য। আমি বিশ্বাস করি যে যুগান্তর তার সেই ভূমিকা অক্ষুণ্ণ রাখবে এবং বাংলাদেশে যে নতুন বাংলাদেশ নির্মিত হতে চলেছে, সেই নতুন বাংলাদেশে তার ভূমিকা অবশ্যই সে রাখতে সক্ষম হবে। স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ করতে মতপার্থক্য ভুলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। শনিবার রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র সেমিনারে কথা বলেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের তাগিদও দেন তিনি। এ সময় ৭২-এর সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক ও স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে মন্তব্য করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, স্বৈরাচার আসার পথ বন্ধ করার জন্য সংবিধানের কাঠামোগত সংস্কারের প্রয়োজন। সেমিনারে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AFM আব্দুর রহমান বলেন, সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার আসবে, তাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন অপরিহার্য। কিন্তু যে জায়গাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি। ভিন্ন মত অন্য জায়গায় আছে, সেগুলি নিয়ে কথা হবে, সকলে আলোচনা করবেন অব্যাহত, কারণ এটি তো গণতন্ত্র। আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, আমরা দ্বিমত পোষণ করব, কিন্তু সংকটকালে আমরা একত্রে দাঁড়িয়েছি পথে। কুমিল্লায় যৌথ বাহিনী আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। একই সাথে ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বাবার কুলখানির জন্য বাড়িতে গেলে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর শুক্রবার দুপুরে স্বজনদের তৌহিদের মৃত্যুর খবর জানানো হয়। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। শুক্রবার ছিল বাবার কুলখানি। আগের রাতে সেই আয়োজন নিয়ে ব্যস্ততার সময় যৌথ বাহিনী বাড়িতে গিয়ে তল্লাশি করে কিছু না পেলেও ধরে নিয়ে যায় তৌহিদুল ইসলামকে। কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তিনি। পরদিন দুপুরে থানা থেকে পরিবারকে হাসপাতালে যাওয়ার কথা বলা হয়। তৌহিদুল ইসলামের ভাই গিয়ে দেখেন ছোট ভাইয়ের নিথর দেহ। আমার ভাইটারে কই বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি।
তাল্লাশি করে আমাদের সব ঘরগুলো আছে, ওরা তাল্লাশি করে কিছু পাইলো না। যাওয়ার সময় আপনাদের 7টা মোবাইল নিয়ে গেছে। তা আমি বলছি আমার মোবাইল গুলো কেন নিয়ে গেছে? এই সেনাবাহিনীর লোক, তাদের সাথে 3টা বা 4টা লোক ছিল সিভিল, তারা মুখ বাঁধা, তারা সেনাবাহিনী। 4টা লোক আছে, তারা এরা সেনাবাহিনী, এরা আবার সেনাবাহিনীর গাড়িতেও আসছে না, সিভিল গাড়ি, লাল কালারের একটা গাড়ি। এদিকে যৌথ বাহিনী আটকের পর নির্যাতনে যুবদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয় যুবদল সহ এলাকাবাসী প্রতিবাদে পালন করে কর্মসূচি। পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, তহিদুল ইসলাম চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। গেল রবিবার বাবার মৃত্যু হয়, সেই কুলখানির আয়োজনেই বাড়িতে এসেছিলেন। তহিদুল ইসলামের নামে স্থানীয় থানায় মামলা বা কোনো সাধারণ ডায়েরি নেই বলে দাবি করেছে পরিবার। এমনকি এলাকাতেও তার নামে নেই কোনো অভিযোগ। 4 কন্যা সন্তানের পিতা তহিদুল ইসলামের এই করুণ মৃত্যু মেনে নিতে পারছে না স্বজন ও এলাকাবাসী। কোনো কিছু পায় নাই, না পাইও ওকে নিয়ে যাচ্ছে। তখন আমার মেজর অনুসভা বলতেছে, কি ব্যাপার আপনি আমার ভাইকে নিয়ে যাচ্ছেন কি কারণ, আপনি তো কিছু পান নাই। বলছে আরো কয়েকদিন ধরার আছে, ওদেরকে ধরতে পারলে ওকে সাইডে দিবে। আপনারা আরেকটা সামনে আসেন, এই কি ক্যান্টনমেন্ট জানি বললো, ওইটার সামনে আসেন, কালকে সকালে আসবেন, তাহলে আপনাদের মোবাইলগুলো নিয়ে যেতে পারবেন। তাহলে বলছে ঠিক আছে, তাহলে তো আর কোনো চিন্তা নেই, কারণ সেনাবাহিনী কখনো আমাদের ক্ষতি করবে না। এদিকে তহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শোক প্রকাশ করা হয়েছে। একই সাথে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়। এদিকে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিজ্ঞপ্তিতে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পে ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তহিদুল ইসলামের স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নারীদের অংশগ্রহণ না থাকলে গণঅভ্যুত্থান সফল হতো না। বিকালে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্সা বিষয়ক এক আলোচনা সভায় কথা বলেন তিনি। আগামীর বাংলাদেশে নারীদের হিস্সা বুঝিয়ে দিতে না পারলে দেশ এগুবে না উল্লেখ করে বক্তারা বলেন, জাতীয় নাগরিক কমিটির নারী সেল আগামীতে নারীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। বক্তারা রাজনীতিতে নারীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন। আলোচনা সভায় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা ও বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠকরা বক্তব্য রাখেন। লিটারে 1 টাকা বাড়িয়ে জ্বালানি তেলের নতুন দাম সমন্বয় করা হয়েছে, যা কার্যকর হয়েছে 1 ফেব্রুয়ারি থেকেই। দাম বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। নতুন করে দাম সমন্বয়ে ক্ষোভ জানান তারা। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়বে উৎপাদন খরচে। এতে উচ্চ মূল্যস্ফীতির আগুনে নতুন করে ঘি ঢালার মতো অবস্থা হবে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসেই বাড়িয়ে বা কমিয়ে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন দাম নির্ধারণ করে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা, পেট্রোল প্রতি লিটার 121 থেকে 122 টাকা এবং অকটেনের দাম 125 টাকা থেকে 126 টাকা করা হয়েছে। ডিজেল আগে ছিল 104 টাকা, এখন হচ্ছে 105 টাকা। আর অকটেন আগে ছিল 125 টাকা, এখন হচ্ছে 126 টাকা। নতুন দাম বৃদ্ধিতে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সাধারণ মানুষ। তেলের দামটা বাড়ার জন্য আমরা খুশি না। তেলের দামটা বাড়লে এই যে বাড়ছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, একটু কমায় দিলে ভালো হতো। একটা জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসের নিত্য বাড়াই, এটা হলো কোন দেশ? এটা ইউএস, আমেরিকা নাকি লন্ডন নাকি যুক্তরাষ্ট্র? 1 টাকা প্রতি লিটার মানে প্রতিদিন মানে অনেক টাকা বাড়ানো। এটা সাধারণ জীবনযাপন যারা করতেছে, যারা রাইড করে চলতেছে, তাদের জন্য আসলে খুব কষ্টদায়ক। তেলের দাম তো বাড়তেছে, আমরা তো বাড়াবাড়ি দেন, আমরা বাড়াবাড়িতে গেলে কইতে আছে বাড়া আরো কমে গাড়ি হইতেছে।
জ্বালানি তেলের উপর নির্ভরশীল দেশের অধিকাংশ কলকারখানা। নতুন দাম বৃদ্ধিতে কারখানার অপারেশন কস্ট নতুন করে বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতির কথা চিন্তা করে হলেও এমন সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার পরামর্শ তাদের। যদি শিল্প কলকারখানার উৎপাদন খরচের ওপরে যদি কোনো পণ্যের মূল্য প্রভাব ফেলে, সেটা কিন্তু যারা শিল্প উদ্যোক্তা তাদের যেমন প্রভাবিত করবে ঋণাত্মকভাবে, তেমনি যারা ভোক্তা সাধারণ তাদেরও কিন্তু জীবনযাত্রায় এই ব্যয় বৃদ্ধি পাবে এবং তাদের জন্য কিন্তু এটা ভালো কিছু বয়ে আনবে না। সম্মিলিত যে এর যে ইম্প্যাক্ট এটা কিন্তু যে আবার ওই মুদ্রাস্ফীতিতে আরও বেগবান করবে। দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনেই বেশি ব্যবহার হয়, এমন নির্দেশিকা প্রকাশ করা হয় 2024 সালের 29 ফেব্রুয়ারিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংকের 2024 সাল শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 9,600 কোটি টাকা এবং ঋণ দাঁড়িয়েছে 8,768 কোটি টাকা। এবছরে পরিচালন মুনাফা হয়েছে 301 কোটি টাকা। এর আগে সম্মেলনের উদ্বোধন করে ব্যাংকের চেয়ারম্যান বলেন, ব্যাংকিং খাতে গত কয়েক বছরে চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মুখেও এসবিএসি ব্যাংক গতি ধরে রাখতে সক্ষম হয়েছে। সম্মেলনে টার্গেট অর্জনকারী শাখা ব্যবস্থাপকদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান, পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ ইমদাদুল হক ও মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার ও জিয়াউর রহমান জিয়া সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে খেলার সংবাদ। বিদ্রোহী নারী ফুটবলারদের নিয়ে আগ্রহ নেই পিটার বাটলারের। যারা আছেন তাদের নিয়েই অনুশীলন করতে চান তিনি। এদিকে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, দেশের স্বার্থে, নারী ফুটবলের স্বার্থে মেয়েদের অনুশীলনে ফেরা উচিত। মনির হোসেন খানের রিপোর্ট। গত বৃহস্পতিবার সাবিনা খাতুন সহ 18 জন নারী খেলোয়াড় কোচ বাটলারের অধীনে অনুশীলন করবেন না বলে ঘোষণা দেন। যদিও বাটলার নিজের জায়গায় অটল, ভাবছেন কেবল অনুশীলনে যোগ দেওয়া খেলোয়াড়দের নিয়েই। যেসব খেলোয়াড় পেয়েছি তাদের নিয়েই কাজ করছি, কাজ চলমান থাকবে। বিদ্রোহী খেলোয়াড়দের নিয়ে আমার কোনো ধারণা নেই, আগ্রহ নেই। সাবিনাদের ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ। আমরা কাজ করে যাচ্ছি, ইন্টারনালি আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা তো অবশ্যই চাবো যে মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে, এটাই আমাদের চাওয়া। এর বাইরে তো অন্য কিছু চাওয়া নেই এবং সেটা নিয়ে আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। আমি আজকেও মেয়েদের সাথে বসছি, তাদেরকে আমরা পক্ষ থেকে যতটা বোঝানোর আমরা সেটা বুঝিয়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 7 সদস্যের কমিটি প্রথম বৈঠক করেছে শনিবার। তবে এখনই উপসংহারে যেতে রাজি নন তদন্ত কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। শনিবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে 13 জন নারী ফুটবলার অনুশীলন করেছেন বাটলারের অধীনে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যুতে সরব হয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে মিরপুরে বিসিবি কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করেছেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন ফিক্সিং তদন্তে সরকারি সহযোগিতার। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটা সত্য অনুসন্ধান কমিটি করে দিয়েছেন তিনি। এছাড়া ম্যাচ ফিক্সিং ইস্যুতে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট একও তদন্ত করছে। ক্রীড়া উপদেষ্টা বলেছেন, দুর্বার রাজশাহীর মালিকের সাথে কথা হয়েছে। তিনি ক্রিকেটারদের পারিশ্রমিক প্রদানে আশ্বস্ত করেছেন, যদি এই শর্ত পালন না করেন তাহলে আইনের আশ্রয় নেওয়া হবে। আমরা যেই সত্যানুসন্ধান কমিটি করেছি, এই কমিটি খুঁজে বের করবে যে যেই দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো, এবং ফিক্সিংয়ের যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য, এবং সরকারের পক্ষ থেকে
আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির ওই কমিটিকে আমরা করব। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা এমনভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক এভরিথিং ওয়াজ 100% কারেক্ট, শুধু এই বছরে এসে প্রবলেম হয়েছে, এটা না। সো আপনার বুঝতে হবে ভালো কাজ খারাপ কাজটা কি। সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। স্বৈরাচারের মাথা পালালেও রয়ে গেছে দোসররা, থামেনি ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। নেতাকর্মীদেরকে জনসম্পৃক্ততায় দল শক্তিশালী করার তাগিদ। দ্রুততম সময়ে সম্ভাবনার নতুন বাংলাদেশ গড়ার আশা ডক্টর ইউনূসের। জুলাই অভ্যুত্থানের চেতনায় অটুট থাকার আহ্বান। সরকারের থেকে দল গঠন মানবে না জনগণ, আবারও বলেছেন মির্জা ফখরুল। অনৈক্য বাড়লে ফিরবে স্বৈরাচার, সতর্কতা বিশিষ্ট জনদের। যৌথ অভিযানে কুমিল্লায় যুবদলের তৌহিদের মৃত্যুতে সেনা কমান্ডার প্রত্যাহার, স্বজনদের আহাজারি। অন্তর্বর্তী সরকারের আমলেও বিচার বহির্ভূত হত্যায় ক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।